হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। ডিয়ার স্টুডেন্টস, একটা নতুন জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের ক্লাস আজকে নিয়ে হাজির হয়েছি। 17 নম্বর পর্ব, তাই না? দেখতে দেখতে অনেকগুলো পর্ব আমরা করে ফেললাম। বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করছি। যারা ক্লাসটি এভরিডে দেখছো তারা আশা করবো খুবই উপকৃত হচ্ছে। যারা নতুন স্টুডেন্ট আছো তাদের সকলকে বলবো এরকম ক্লাস আমাদের প্রতিদিন দেখতে TWS একাডেমি দ্য ওয়ে অফ সলিউশনের টেলিগ্রাম চ্যানেল, সেখানেও তোমরা যুক্ত হয়ে যাবে। দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল, সেখানে লিঙ্ক প্রদান করা হয়। আর আমাদের দ্য ওয়ে অফ সলিউশন বলে একটা চ্যানেল আছে, সেটাকেও সাবস্ক্রাইব করে রাখবে। চলো, প্রথম প্রশ্ন। জাতীয় প্রতিরক্ষা একাডেমি অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি, NDA, ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? ওয়েলিংটন, নতুন দিল্লি, দেরাদুন অ্যান্ড খড়গওয়াসলা। এখানে কোনটি অ্যান্সার হবে? দেখো, এখানে ওয়েলিংটন তো হবে না। ওয়েলিংটন হচ্ছে নিউজিল্যান্ডের রাজধানী, এটা অন্য বিদেশের একটা জায়গা, সেটা বাদ দাও। তো এখানে দিল্লি, দেরাদুন এবং খড়গওয়াসলা, এই কয়েকটা জায়গার নাম আমরা এর ভেতরে উত্তর করতে পারি। এখানে অ্যান্সার হবে অ্যাকচুয়ালি অপশন ডি। দেখো, এই জায়গাতে, এই নামের জায়গায় কোনো সময় তোমরা পুনে পেতে পারো, কারণ এটা পুনে থাকে সাধারণত অপশানে, তো পুনেটাই অ্যান্সার হবে। আর এই স্থানটা খড়গওয়াসলা, এই স্থানটা কিন্তু পুনের মধ্যেই পড়ে থাকে। তো পুনে থাকলেও কিন্তু অ্যান্সার হবে, পুনে বললেও এটার অ্যান্সার সঠিক হবে। নেক্সট, যানবাহনের ভিউ মিরর হিসাবে নিচের কোন দর্পণটি ব্যবহার করা হয়? খুবই সহজ একটা প্রশ্ন। ভিউ মিরর হিসাবে কোনটি ব্যবহার করা হয়ে থাকে? ভিউ মিরর কোথায় ব্যবহার করা হয়? যানবাহনের পিছনে কোনো গাড়ি আসছে কিনা সেটা দেখার জন্য ভিউ মিরর, যে লেন্স থাকে, কাঁচ থাকে, যে দর্পণ থাকে, সেটা আসলে কি দর্পণে? এটা হচ্ছে একটা উত্তল দর্পণের ব্যবহার করা হয়। কারণ উত্তল দর্পণ সবসময় একটা বড় বস্তুর বা একটা বস্তুর যে আকার হয়ে থাকে তার থেকে ছোট আকারে কিন্তু দেখে থাকে, অনেকটা জায়গা একটা ছোট্ট স্থানে কিন্তু দেখা যায়। এই কারণে এটাকে ব্যবহার করা হয়ে থাকে উত্তল দর্পণ হিসাবে। সিমিলারলি একটা প্রশ্ন হয়, গাড়ির হেডলাইট বা গাড়ির লাইট তৈরি করতে, যে সামনে লাইট হয় হেডলাইট, সেটা তৈরি করতে কোন দর্পণের ব্যবহার করা হয়? তো মনে রাখবে, অবতল দর্পণের ব্যবহার করা হয় কিন্তু গাড়ির হেডলাইট প্রস্তুতিতে। রৌরকেল্লা ইস্পাত কারখানা কোন দেশের সহযোগিতায় স্থাপিত হয়? রৌরকেল্লা কোথায় অবস্থিত? রৌরকেল্লা বলো। এটা অবস্থিত ওড়িশাতে। রৌরকেল্লা অবস্থিত ওড়িশা রাজ্যের দ্বিতীয় দীর্ঘতম নদী ব্রাহ্মণী নদীর তীরে। এটা অবস্থিত। অ্যান্ড এই রৌরকেল্লা যে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, এটা গড়ে উঠেছে কোন দেশের সহযোগিতায়? এটা গড়ে উঠেছে জার্মানির সহযোগিতায়। তখন জার্মানির অবশ্য দুটো ভাগ ছিল, একটা পশ্চিম জার্মানি, পূর্ব জার্মানি ছিল। তো এটা পশ্চিম জার্মানির সহায়তায় গড়ে উঠেছিল। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? প্রায় 8 সেকেন্ড, প্রায় 500 সেকেন্ড, আচ্ছা প্রায় 800 সেকেন্ড এবং প্রায় 20 সেকেন্ড। কতটা সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে? কত সময় লাগে? আমরা পরীক্ষায় বা আমরা পড়েছিলাম যে প্রায় 8 মিনিট, প্রায় 8 মিনিট 20 সেকেন্ড মতো, কোথাও 20 কোথাও 19 তোমরা পেয়ে যাবে। 20 সেকেন্ড মতো সময় কিন্তু লেগে থাকে আমাদের পৃথিবীতে সূর্য থেকে আলো আসতে। সো 8 মিনিটটাকে আমরা যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, 48 হবে, 480, 480 মিনিট এবং 480 সেকেন্ড প্লাস 20 সেকেন্ড। তো এখানে আমরা পাচ্ছি প্রায় 500 সেকেন্ড কিন্তু সময় লেগে থাকে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে টোটাল। আর যদি মিনিটে এটাকে প্রকাশ করা হয় তাহলে 8.20 মিনিট কিন্তু সময় লেগে থাকে। গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় কোন কোন নদী? গঙ্গা, যমুনা, নর্মদা, তাপ্তি, মহানদী আত্রেই আর তিস্তা ও তোরসা। কয়েকটা নদীর এখানে নাম দেওয়া আছে। কোন নদী যুগল এখানে গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়? গ্রস্থ উপত্যকা আমরা কোথায় দেখতে পাই বলতো? আমাদের ভারতের প্রধানত গ্রস্থ উপত্যকা দেখা যায় কোথায়?
সাতপুরা বিন্ধ্য পর্বত অঞ্চলে দেখা যায়। সো এখানে নর্মদা ও এই তাপ্তি নদী, এই দুটো নদী তোমার হচ্ছে গ্রস্থ উপত্যকা, সাতপুরা ও বিন্ধ্য পর্বতের গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে এই নদীটি কিন্তু প্রবাহিত হয়েছে। এই দুটো নদী কোন দিকে প্রবাহিত হয়েছে? পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। এই দুটো কিন্তু পশ্চিম বাহিনী নদী। জাতীয় স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মূল সূচক কে বলা হয় সেন্সেক্স, নিফটি, ডলেক্স অ্যান্ড কোনোটিই নয়। দেখো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এটার যদি আমরা সূচক বলে থাকি, মূল সূচক, সেটা কি হবে? জাতীয় স্টক এক্সচেঞ্জের সূচক হচ্ছে নিফটি, আর সেন্সেক্স এটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসই এর কিন্তু সূচক। বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক হচ্ছে কি? সেটা হচ্ছে সেন্সেক্স। আচ্ছা, এই দুটো জিনিস একটু মনে রাখবে, বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং নিফটি যেটা হচ্ছে তোমার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এই দুটোই কিন্তু মুম্বাই শহরে অবস্থিত। মুম্বাই শহরে অবস্থিত, এর সদর দপ্তর হচ্ছে মুম্বাই শহরে। দু আসপা সি আসপা ব্যবস্থা কে প্রবর্তন করেছিল? বলো, দু আসপা সি আসপা এই ব্যবস্থাটা কে প্রবর্তন করেছিল? কোন মুঘল সম্রাট প্রবর্তন করেছিল এই প্রথা বা এই ব্যবস্থাটি? রাইট অ্যান্সার হবে এখানে জাহাঙ্গীর দু আসপা সি আসপা ব্যবস্থা প্রবর্তন করেন। আধুনিক পর্যায় সারণীতে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল কোনটি? আচ্ছা, নিষ্ক্রিয় মৌল সব থেকে হালকা নিষ্ক্রিয় মৌলের কথা বললে কোনটি হবে? আয়োডিন, ক্লোরিন, হিলিয়াম, অর্গান। দেখো আয়োডিন অ্যান্ড ক্লোরিন এই দুটো কিন্তু একদমই নিষ্ক্রিয় মৌলের মধ্যে পড়ে না। এই দুটো আমরা প্রথমেই বাদ দেব, এই দুটো অপশন থেকে বাদ দেব। এখানে কোনগুলো পড়ে? হিলিয়াম, আর্গন, ক্রিপ্টন, জেনন, নিয়ন, এগুলো হচ্ছে এক একটা নিষ্ক্রিয় গ্যাস। 18 নং শ্রেণীর মধ্যে এদেরকে পাওয়া যায়। সো এই নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে সবচেয়ে হালকা কোন গ্যাসটি? কোন গ্যাসটি হালকা হবে? আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস ছাড়া যদি আমরা বলি সবচেয়ে হালকা গ্যাস কি হবে বলতো? সবচেয়ে হালকা গ্যাস বললে কি হবে? কি হবে সেটা? সবচেয়ে হালকা গ্যাসের নাম হচ্ছে হাইড্রোজেন, কিন্তু এটা একটা নিষ্ক্রিয় গ্যাস নয়। হাইড্রোজেনকে আমরা সবচেয়ে হালকা গ্যাস হিসাবে ধরবো। আরেকটা প্রশ্ন হচ্ছে কোনটি সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস? সেটা হচ্ছে হিলিয়াম। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, হিলিয়ামের হচ্ছে 2 হচ্ছে পারমাণবিক সংখ্যা হিলিয়ামের, এটা সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস। আরেকটা প্রশ্ন এখানে হয় সবচেয়ে হালকা ধাতু কোনটি? সবচেয়ে হালকা ধাতু কোনটি প্রশ্ন একটা পরীক্ষায় থেকে থাকে, যেটা হচ্ছে সবচেয়ে হালকা ধাতুর নাম হচ্ছে লিথিয়াম। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। সো 1 যেটা সবচেয়ে হালকা গ্যাস, 2 নম্বর পারমাণবিক সংখ্যা যার তার হচ্ছে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস, 3 নম্বর পারমাণবিক সংখ্যা যার সে সবচেয়ে হালকা ধাতু। সংবিধান অনুসারে অঙ্গরাজ্যের সীমানা পরিবর্তন বা নতুন অঙ্গরাজ্য গঠনের অধিকার আছে সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি, সংসদের এন্ড বিধানসভার। কার আছে? সংবিধান অনুসারে অঙ্গরাজ্যের সীমানা পরিবর্তন ও নতুন রাজ্য গঠনের অধিকার আছে কার? সেটা হচ্ছে পার্লামেন্টের, সংসদের। ক্ষীর গঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত কোথায়? ক্ষীর গঙ্গা জাতীয় উদ্যান এটা কোথায় অবস্থিত বলতো? এটা অবস্থিত হিমাচল প্রদেশ রাজ্যে। চলো, হিমাচল প্রদেশের কয়েকটা আমরা এখানে যে জাতীয় উদ্যান আছে তার নাম এখানে দিলাম, এগুলো একটু দেখে রাখবে। যেমন গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ, একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু এটা একটা। তো গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান কোথায়? হিমাচল প্রদেশ। ইন্দারকিলা জাতীয় উদ্যান হিমাচল প্রদেশ। ক্ষীরগঙ্গা, পিন ভ্যালি পরীক্ষায় এটাও খুবই এসে থাকে, পিন ভ্যালি কোথায়? সো এই 4টি জাতীয় উদ্যান কোথায়? এগুলি হচ্ছে কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ স্টেটে অবস্থিত। ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিয়ে রাখবো, যেটা হচ্ছে পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগ স্থল হলো কোনটি? পূর্বঘাট ও পশ্চিম ঘাট পর্বতের সংযোগ স্থলের নাম কি? ডিয়ার স্টুডেন্টস, এটা তোমরা সকলে কিন্তু উত্তর
করে যাবে কমেন্টে, আশা করব। পরের প্রশ্ন দেখি আমরা। নেক্সট হচ্ছে তুলুপ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তুলুপ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তুলুপ বংশ, তুলুপ বংশটা এটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের একটা বংশ। বিজয়নগর সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী বংশ ছিল এই তুলুপ বংশ। বংশ এই বংশটি, সো এই বংশটি তৈরি হয়েছিল প্রথম বিজয়নগর সাম্রাজ্যে চারটি প্রধান বংশ ছিল। একটা হচ্ছে সঙ্গম বংশ, একটা শালুপ, তারপরে তুলুপ, তারপরে আরবিদু বলে একটা বংশ আসে। সো এখানে প্রথম বংশ যেটা ছিল সেটা সঙ্গম, তারপরে আসে তুলুপ, শালুপ, তারপরে তুলুপ, তৃতীয় বংশ ছিল তুলুপ। অ্যান্ড এই তৃতীয় বংশ তুলুপ বংশের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি হচ্ছেন বীর নরসিংহ, কিন্তু ছিলেন তুলুপ বংশের প্রতিষ্ঠাতা। আচ্ছা, তুলুপ বংশ থেকে আরেকটা প্রশ্ন আসে যে তুলুপ বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? কৃষ্ণদেব রায়। তুলুপ বংশ, তুলুপ বংশ তথা বিজয়নগর সাম্রাজ্যের নগরের শ্রেষ্ঠ শাসক তিনি ছিলেন। তো বিজয়নগর সাম্রাজ্য ও তুলুপ বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? তিনি হচ্ছেন এই কৃষ্ণদেব রায়। ভারতের প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপিত হয় কলকাতা ও হাওড়ার মধ্যে, কলকাতা ও আগ্রার মধ্যে, দিল্লি ও আগ্রার মধ্যে, দিল্লি ও মুম্বাইয়ের মধ্যে। আগে টেলিগ্রাম এর মাধ্যমে বার্তা আদান প্রদান করা হতো। সেই টেলিগ্রাম লাইনটা প্রথম স্থাপন করা হয়েছিল কোন দুই স্থানের মধ্যে ভারতে? আচ্ছা, আমাদের প্রথমে চলে যেতে হবে টেলিগ্রাম, এই ব্যাপারটা টেলিগ্রামটা কবে স্থাপন করা হয়েছিল। এটা যেমন ট্রেন লাইন স্থাপন করা হয়েছিল ঠিক তখনই 1853-তে টেলিগ্রাফ লাইন প্রথম ভারতে কিন্তু চালু হয়েছিল। অ্যান্ড এটা হয়েছিল কার সময়ে? লর্ড ডালহৌসির সময়ে টেলিগ্রাফ লাইন ভারতে চালু হয়েছিল। এবারে মূল প্রশ্নটা হচ্ছে এখানে টেলিগ্রাফ লাইনটা কোন দুই স্থানের মধ্যে প্রথমে স্থাপিত করা হয়েছিল? রাইট অ্যান্সার হবে এখানে উত্তরপ্রদেশের আগ্রা ও কলকাতা শহরের মধ্যে কিন্তু ভারতের প্রথম টেলিগ্রাফ লাইনটা করা হয়েছিল। এবার পরীক্ষায় যদি প্রশ্ন আসে কবে করা হয়েছিল, 1853-তে করা হয়। আর কার সময়ে? লর্ড ডালহৌসির সময়ে এটা করা হয়েছিল। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় ড্যাশ এককে। ওজোন গ্যাস কোথায় আছে? ওজোন গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত আছে ওজোন গ্যাস বা O3, তিনটে অক্সিজেন অণু নিয়ে তৈরি হয়ে থাকে ওজোন গ্যাস। অ্যান্ড এই ওজোন গ্যাসের ঘনত্বটাকে পরিমাপ করা হয় কোন এককে? রাইট অ্যান্সার কি হবে এটার? কেলভিন অ্যান্ড ডবসন মিটার পার সেকেন্ড অ্যান্ড বর্গ। এখানে অ্যান্সার হবে কি? সেটা হচ্ছে ডবসন এককে কিন্তু ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয়। আচ্ছা, ওজোন গ্যাসের ঘনত্ব একটা প্রশ্ন আসে যে কোথায় সবচেয়ে কম আছে এখন? ওজোন গ্যাস কোথায়, মানে ওজোন গ্যাসের যে স্তর সেটা খুবই পাতলা হয়ে গেছে। সেটা মনে রাখবে, আন্টার্কটিকার আকাশের উপরে যে আন্টার্কটিকা মহাদেশ আছে তার আকাশের উপরে যে ওজোন গ্যাস আছে সেই স্তরটা কিন্তু খুবই হালকা ওজোন গ্যাসের স্তর হয়ে গেছে। এটাও প্রশ্ন আসে। আচ্ছা, নেক্সট হচ্ছে দুর্গেশ নন্দিনী কার লেখা? দুর্গেশ নন্দিনী হচ্ছে একটা পুস্তক, উপন্যাস। এটাকে লিখেছিলেন কে? দুর্গেশ নন্দিনীর লেখক কে? এটা লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবারে দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনেক উপন্যাস বা পুস্তক লিখেছিলেন, তার মধ্যে বিখ্যাত কিছু উপন্যাস একটু দেখে রাখো। যেমন আনন্দমঠ, তার উপন্যাস, এটা কিন্তু পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট। আনন্দমঠ উপন্যাসের লেখককে? আনন্দমঠ উপন্যাসের লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এছাড়া কপালকুণ্ডলা, রজনী, দেবী চৌধুরানী রানী, দুর্গেশ নন্দিনী, বিষবৃক্ষ, মৃণালিনী, এই সমস্ত উপন্যাসগুলি, কপালকুণ্ডলিনটাও খুবই গুরুত্বপূর্ণ, দেবী চৌধুরানী খুবই গুরুত্বপূর্ণ। এগুলি লেখক হচ্ছেন কে? এগুলি লেখক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নিচের কোন রাজ্যটি তিন দিকে প্রতিবেশী দেশ
বাংলাদেশ দ্বারা বেষ্টিত। আচ্ছা, আমাদের প্রথমে দেখতে হবে কয়টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা আছে। বাংলাদেশের কয়টি ভারতীয় রাজ্যের সঙ্গে সীমানা আছে? 5টি রাজ্যের সঙ্গে সীমানা আছে। ঠিক আছে, 5টি রাজ্যের সঙ্গে সীমানা আছে বাংলাদেশে। এবারে রাজ্যগুলি কি কি? এক হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য, 2 হচ্ছে আমাদের অসম রাজ্য, 3 হচ্ছে কোন রাজ্য? সেটা হচ্ছে মেঘালয়। এছাড়া কোন রাজ্যের সঙ্গে সীমানা আছে? ত্রিপুরার সঙ্গে সীমানা আছে, ত্রিপুরা। ও আরেকটা রাজ্যের সঙ্গে সীমানা আছে যেটার নাম হচ্ছে মিজোরাম। ওকে, এই 5টি স্টেটের সঙ্গে সীমানা আছে বাংলাদেশের। এর মধ্যে কোন দেশটি 3 দিকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত? সেটা হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরাটা এরকম 3 দিকে কিন্তু বাংলাদেশ দ্বারা বেষ্টিত। ডিজি স্টুডেন্টস, তোমাদের একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, আমাদের TWS একাডেমিতে ভর্তি তো চলছে, সেখানে তোমরা জানো এই সমস্ত ব্যাচে তোমরা ভর্তি হতে পারো, সমস্ত ব্যাচগুলো চলছে। আর আমাদের TWS একাডেমিতে তোমরা অন্যান্য বিভিন্ন ফিচার্সের মাধ্যমে ক্লাস করতে পারবে। যারা TWS একাডেমি থেকে সেরা চাকরির প্রস্তুতি নিতে চাও তাহলে আজই চেক আউট করবে TWS একাডেমি, সেখানে তোমাদের সেরা চাকরির প্রস্তুতি দেওয়া হয়ে থাকে আমাদের কাছ থেকে। যদি কোনো অ্যাডমিশন সংক্রান্ত তথ্য তোমাদের জানতে ইচ্ছা হয় তাহলে তোমরা এই নাম্বারে কল করতে পারো 9062160805। এছাড়া সমস্ত কিছু তোমাদের অ্যাপের মধ্যে একদমই ইজি টু ইউজ, ইজিলি ইউজ করতে পারবে তোমরা অ্যাপটি। তো ডাউনলোড করো সকলে TWS একাডেমি অ্যাপ, সেখান থেকে তোমরা সমস্ত কিন্তু চাকরির প্রিপারেশন আমাদের কাছ থেকে নিতে পারবে। ওকে, চলো পরের প্রশ্নে আমরা ফেরত আসি, যেটা হচ্ছে অগ্ন্যাশয় কি ধরনের গ্রন্থি। তো অগ্ন্যাশয় গ্রন্থি এটা একটা কি ধরনের গ্রন্থি? গ্রন্থি আমরা জানি প্রধানত 3 ধরনের হয়, অন্তঃক্ষরা, বহিঃক্ষরা, মিশ্র। অন্তঃক্ষরা গ্রন্থি যেগুলো অনাল গ্রন্থি হিসাবেও চেনা হয়ে থাকে, যেমন হচ্ছে আমাদের হরমোন গ্রন্থিগুলি, যেমন পিটুইটারি বা তোমরা পিনিয়াল গ্রন্থি বলতে পারো, অথবা আমাদের যে কি বলে ওটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। এই সমস্ত গ্রন্থিগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে অন্তঃক্ষরা, শুক্রাশয়, ডিম্বাশয়, এগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ। অ্যান্ড বহিঃক্ষরা গ্রন্থি, ঘর্মগ্রন্থি, লালা গ্রন্থি, এগুলো হচ্ছে স্তন গ্রন্থি, এগুলো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। এগুলো হচ্ছে নলযুক্ত বা যেগুলোর নালিকা থাকে সেই যুক্ত গ্রন্থিগুলোকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি। আর মিশ্র গ্রন্থি কি? মিশ্র গ্রন্থি হচ্ছে অগ্ন্যাশয় কিন্তু একটা মিশ্র গ্রন্থি, কারণ এগুলোর অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা 2 ধরনের, মানে এখান থেকে কিন্তু বৈশিষ্ট্য আমরা পাই। এটা হচ্ছে মিশ্র গ্রন্থির উদাহরণ। বরদৈল সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? বরদৈল সত্যাগ্রহ আন্দোলন কে নেতৃত্ব দিয়েছিলেন? আচ্ছা, বরদৈল সত্যাগ্রহ কোথায় হয়েছিল? এটা গুজরাটে হয়েছিল। গুজরাটে 1928 সালে একটা কৃষক বিদ্রোহ দেখা গেছিল, কৃষক সত্যাগ্রহ হয়েছিল। তো এই সত্যাগ্রহ আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। নুন মাটি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নুন মাটি তৈল শোধনাগারটি কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে অসম রাজ্যে। আচ্ছা, অসম রাজ্যে আরো একটা তৈল শোধনাগার আছে যেটা ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার, নাম কি? ডিগবয়, নুন মাটি, এ সমস্ত হচ্ছে কোথায় তৈল শোধনাগারগুলি? অসম রাজ্যে। পদ্মভূষণ পুরস্কার প্রদান করা হয় যে বছর থেকে? কোন বছর থেকে পদ্মভূষণ পুরস্কার প্রদান করা হচ্ছে? পদ্মভূষণ পুরস্কার এটা হচ্ছে আমাদের ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক বা বেসামরিক সম্মান হচ্ছে পদ্মভূষণ পুরস্কার। এখন এই পদ্ম পুরস্কারটিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে এটার নাম ছিল পদ্মভূষণ, পরবর্তীতে এটাকে চেঞ্জ করে পদ্মভূষণ, পদ্মশ্রী, পদ্মবিভূষণ এই সমস্ত নামে কিন্তু নামাঙ্কিত করা হয়েছে। তো এই পুরস্কারগুলি প্রথম প্রদান করা হয়েছিল কবে? 1954। আর যেই বছরে ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয়েছিল সেই বছরে কিন্তু এই পুরস্কারটি প্রদান করা হয়েছিল প্রথমে। পরবর্তীতে এইগুলোর নাম চেঞ্জ হয়ে আবার 3টিতে ভাগ হয়েছিল। প্রথমে এটা একটা পুরস্কার হিসাবে প্রদান করা হতো 1954-এ।
ভারতের নাগরিকত্ব অর্জনের বিষয়গুলি নির্ধারণের উপযুক্ত কর্তৃপক্ষ কে? ভারতের নাগরিকত্ব অর্জনের বিষয়গুলির নির্ধারণের উপযুক্ত কর্তৃপক্ষ কে? কে? সেটা হচ্ছে সংসদ, পার্লামেন্ট। বাহমনি সাম্রাজ্যের প্রথম রাজধানী কোথায় ছিল? বাহমনি সাম্রাজ্যের প্রথম রাজধানী কোথায় ছিল? বাহমনি সাম্রাজ্য এটা যখন সুলতানি যুগ চলছিল আমাদের ভারতে, বিশেষ করে তুঘলক বংশ চলছিল, তখন একটা প্রদেশে এই বাহমনি সাম্রাজ্যটা তৈরি হয়েছিল। বাহমনি সাম্রাজ্যটা এটা বিদ্রোহের কারণে পরবর্তীতে তৈরি হয়েছিল। এটার প্রতিষ্ঠাতা ছিল এই বংশের আলাউদ্দিন হাসান বাহমান, বা তাকে হাসান গঙ্গু নামেও চেনা হয়ে থাকে। তাকে হাসান গঙ্গও কিন্তু বলা হয়ে থাকে, এটাও মনে রাখবে, একই ব্যক্তির নাম। সো এই বংশের প্রথম রাজধানী কোথায় ছিল? এই বংশের প্রথম রাজধানী ছিল দৌলতাবাদ। দৌলতাবাদে তার রাজধানী ছিল। ছন্দরাজ নামে পরিচিত নিম্নের কোন বাঙালি কবি? কোন বাঙালি কবিকে ছন্দরাজ হিসাবে চিনি আমরা? বলো। উত্তরটা কি হবে? ছন্দরাজ নামে পরিচিত নিম্নের কোন বাঙালি কবি? এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত, তাকে বলা হয় ছন্দরাজ। মুকুন্দরাম চক্রবর্তী, এনাকে বলা হয় কবি কঙ্কন। কবি কঙ্কন বলা হয় মুকুন্দরামকে। সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি। কিশোর কবি নামে তিনি পরিচিত ছিলেন। এছাড়া জীবনানন্দ দাশ রূপসী বাংলার কবি। বাংলার কবি নামে পরিচিত ছিলেন। আর ছন্দের জাদুকর বা ছন্দরাজ নামে কে পরিচিত ছিলেন? তিনি পরিচিত ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। গোবর গ্যাসে প্রধান কোন কোন গ্যাস থাকে? গোবর গ্যাসের প্রধান উপাদান কি? কোন গ্যাসটা বিশেষ করে থাকে গোবর গ্যাসে? এটা হচ্ছে মিথেন গ্যাস, সব থেকে বেশি থাকে। দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজধানী কি? আচ্ছা, এইখান থেকে প্রশ্ন এসেছে, এটা প্রশ্ন আলাদাভাবে এসেছিল। দাদরা নগর হাভেলি দমন দিউ একটা সময় 2019 সালের আগে এই দুটো আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। 2019 সালে এই দুটোকে একত্রিত করে একটা কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। আগে দমন দিউয়ের রাজধানী দমন ছিল, দাদরা নগর হাভেলির রাজধানী ছিল সিলভাসা। এগুলো আলাদা আলাদা ছিল, কিন্তু 2019 সালের পরে লাদাখ, তারপর জম্মু ও কাশ্মীর, এই দুটো তো কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়, তার সঙ্গে এই দুটোকে কি করা হয়? একত্রিত করা হয়েছিল, একসাথে করে দেওয়া হয়েছিল। সো এই কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজধানীর নাম কি? এটা রাজধানীর নাম হচ্ছে দমন। আচ্ছা, এখানকার লেফটেন্যান্ট গভর্নর বা গভর্নর পদে যিনি আছেন তিনি মনে রাখবে প্রফুল্ল প্যাটেল। প্রফুল্ল প্যাটেল এখানকার এলজি। এটা একটু মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখি, বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? এটা তো একদমই সহজ একটা প্রশ্ন। বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? কে ছিলেন বাংলার প্রথম স্বাধীন রাজা? শশাঙ্ক ছিলেন। শশাঙ্ক প্রথম বাংলা নয়, তখন এটার নাম ছিল গৌড়। গৌড়ের প্রথম যিনি রাজা ছিলেন স্বাধীন, তার নাম হচ্ছে শশাঙ্ক। 606 খ্রিস্টাব্দে তিনি গৌড়ের স্বাধীন বংশের সূচনা করেছিলেন। হেগা ফেস্টিভ্যাল কোন রাজ্যের অনুষ্ঠিত হয়? আচ্ছা, হেগা ফেস্টিভ্যাল একটা হচ্ছে উৎসব, এটা একটা উৎসব বা ফেস্টিভ্যাল। আমাদের ভারতে কোনো একটা রাজ্যে এটাকে পালন করা হয়। কোন রাজ্যে পালন করা হয়? হেগা ফেস্টিভ্যাল পালিত হয়ে থাকে কোন রাজ্যে? রাইট অ্যান্সার ইজ নাগাল্যান্ড। নাগাল্যান্ড রাজ্যে পালন করা হয়। সুন্দরবন অঞ্চল, 27 নম্বর প্রশ্নটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সুন্দরবন অঞ্চলের কর্দমাক্ত নিম্ন জলাভূমি যুক্ত অঞ্চল কি নামে পরিচিত?
কি নামে পরিচিত? খাদার, বরেন্দ্রভূমি, দিয়ারা, বাদা, কর্দমাক্ত যে নিম্ন জলাভূমি অঞ্চল আছে সেগুলোকে সুন্দরবনে কি বলা হয়? এটাকে বলা হয় বাদা অঞ্চল, বাদা নামে পরিচিত। নেক্সট প্রশ্নটার উত্তর করো সকলে। শিলালিপি বিষয়বস্তু সংক্রান্ত অধ্যয়নকে বলে। শিলালিপির বিষয়বস্তু সংক্রান্ত বা শিলালিপি সংক্রান্ত অধ্যয়নকে আমরা কি বলি? পলিওগ্রাফি, এপিগ্রাফি, পলিওন্টোলজি, প্যাপিরোলজি। কি বলা হয়? শিলালিপি সংক্রান্ত বিষয়বস্তু নয়, শিলালিপি সংক্রান্ত অধ্যয়নকে বলা হয়ে থাকে কি? এটাকে বলা হয়ে থাকে এপিগ্রাফি। শিলালিপি সংক্রান্ত অধ্যয়নকে এপিগ্রাফি বলে। আচ্ছা, প্রাচীন মগধের রাজধানী ছিল বারাণসী, রাজগৃহ, ইন্দ্রপ্রস্থ, পাটলিপুত্র। প্রাচীন যে মগধের প্রথম বংশ ছিল হর্ষঙ্ক বংশ। তো মগধের যারা প্রথম শাসক ছিল বিম্বিসার ও অজাতশত্রু, তাদের দুজনের সময় মগধের যে রাজধানী ছিল সেটা ছিল কোথায়? পরবর্তীতে যখন উদয়ন রাজা হয়েছিল অজাতশত্রু পুত্র, তখন আবার রাজধানী অন্য হয়ে গেছিল। সো মগধের প্রথম যে রাজধানী, প্রাচীন রাজধানী, সেটা ছিল রাজগৃহ বা গ্রীব্রজ, গ্রীব্রজ বা রাজগৃহ, একই নাম। ওকে। আর পরবর্তীতে উদয়ন কি করেছিল? অজাতশত্রুর পুত্র উদয়ন, তিনি এই রাজধানীটা স্থানান্তর করে পাটলিপুত্রে নিয়ে চলে গেছিলেন। মরুস্থলী কোন রাজ্যে? এখানে রাজ্য হবে, কোন রাজ্যে দেখা যায় মরুস্থলী? বলো, মরুস্থলীটা কোন রাজ্যে দেখা যায়? দেয়ার স্টুডেন্টস অ্যান্সার কি হবে? একটাই অ্যান্সার এখানে হবে, মরুস্থলী হচ্ছে রাজস্থান রাজ্যে দেখা যায়, তাই না? চলো, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। তার আগে আরো একবার বলে রাখি, TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে অবশ্যই ডাউনলোড করে নেবে, সেখানে তোমরা সকলে ভর্তি হয়ে যাবে। TWS একাডেমি অ্যাপে এখন স্পেশাল বিভিন্ন ব্যাচ চলছে, তোমাদের চাকরির সেরা প্রস্তুতি সেখানে দেওয়া হচ্ছে। আর ডিয়ার স্টুডেন্টস, আমাদেরকে যদি টেলিগ্রাম অথবা ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতে ফলো করতে চাও তাহলে ফলো করতে পারো আমাদেরকে, TWS একাডেমি এবং দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করো। আর হোমওয়ার্ক তোমাদের যেটা প্রতিদিন দেওয়া হচ্ছে, এটার উত্তর কিন্তু সকলে তোমরা করে যাবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, পরের দিনে আরো একটা নতুন পর্ব নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য টাটা, বাই।